রিকশায় পাশাপাশি বসে আছে মিনিষা আর শাহের। শাহের কিছুক্ষণ পর পরই মিনিষার দিকে তাকিয়ে মুচকি হাসছে। নতুন নতুন প্রেমে পড়লে একজন প্রেমিক পুরুষে যেমন অঙ্গভঙ্গি থাকে, শাহেরেরও আজ তেমনই মনে হচ্ছে। মিনিষা এখন বোরকা পরনে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তাবাসসুম তো মিনিষাকে যেতে দিচ্ছিলই না। কাল বিকালে একবার যাবে মিনিষা এটা বলেছিল বারবার। মিনিষা অনেক কষ্টে তাবাসসুমকে মানায়। তারপর তাবাসসুমের রুমে গিয়ে শাড়ি পরিবর্তন করে একটা জামা পরে নেয়। জামার উপর বোরকা পরে বেরিয়ে পড়ে শাহেরের সাথে। আমি গ্রামে যেতে চাই। মিনিষার কথা ভাবনা থেকে বেরিয়ে আসে শাহের, গম্ভীর কণ্ঠে বলে, সরাসরি গ্রামে যাওয়া যাবে না, পালিয়ে যেতে হবে। তবে আমি তো গ্রামে যাওয়ার কোনো প্রয়োজনই দেখছি না। আপনি কি আমার প্রতিশোধের কথা ভুলে যাচ্ছেন? না, ভুলছি না। শাহেরের কথায় রাগ হয় মিনিষার, দাঁতে দাঁত চিবিয়ে বলে, তাহলে দরদ হচ্ছে নিজের বাপের জন্য, যে বাপ নিজের ছেলের স্ত্রীকে ভোগ করার চেষ্টা করে, মারার চেষ্টা করে, তার প্রতি কিসের দরদ আপনার? আর স্ত্রীর কথা না হয় বাদই দিলাম, অন্তত নিজের সন্তানের খুনের প্রতি দরদ দেখিয়েন না। তাড়াহুড়োর কাজ সবসময় বিফলে যায়। ঠান্ডা মস্তিষ্কে যা করার করব আমরা। আমি যে পারছি না আপনার মতো ঠান্ডা মস্তিষ্কে থাকতে। কাল যখন আমি ওই কালনাগিনীকে, কুত্তার বাচ্চাকে দেখলাম, রাগ আমার মাথায় চড়ে গিয়েছিল। রাগের কারণে আমার হাত পা কাঁপছিল। মন বলছিল তখনই আমার সন্তানের খনিকে ছাদ থেকে ফেলে দিতে, একদম জানে মেরে দিতে। পারছি না, আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। একদমে অস্থির হয়ে কথাগুলো বলে মিনিষা। শাহের স্তব্ধ মিনিষার কথা শুনে। মিনিষা কত স্বাভাবিকভাবে তার সামনে গালি দিয়ে ফেলল। আসলেই এই মিনিষা শাহেরের বুঝে ওঠার বাহিরে। আপাতত একটু শান্ত হয়ে বসুন, বিশ্বাস রাখুন আমার উপর। বিশ্বাস করতে পারছি না আমি আপনাকে। তাহলে কিছু করার নেই। হঠাৎই তাদের মান অভিমানের কথোপকথনের মাঝে ঝুম করে বৃষ্টি শুরু হয়ে যায়। রিকশায় বসে ভিজে চুপ মিনিষা ও শাহের। শাহের তো এই সময় বৃষ্টি বেশ উপভোগ করছে, তাও আবার প্রিয় মানুষটির সাথে। কিন্তু মিনিষা বিরক্ত। পরিহিত বোরকা ভিজে গিয়েছে, সাথে ভেতরের জামাও। সে ভেবেছিল শাহেরের ফ্ল্যাটে কিছুক্ষণ থেকে তার বাসায় চলে যাবে, তাই জামা কাপড়ের ব্যাগ আনিনি, তাবাসসুমদের বাসায় রেখে এসেছে। কিন্তু এখন তো এই জামা ভিজে গেল। তবে কি ভেজা জামা পরেই থাকতে হবে? বাড়ির সামনে আসতেই রিকশা থেকে নেমে পড়ে তারা দুইজন। বৃষ্টি এখনও আগের মতোই। ভাড়া মিটিয়ে মিনিষার হাত ধরে দৌড়ে ভবনের ভেতরে চলে যায়। মিনিষা বোরকা ঝাড়তে থাকে, বিরক্ত হয়ে বলে, ঘোড়ার ডিমের বৃষ্টি, আসার আর সময় পেল না বাল। শাহের চুপচাপ মিনিষার কথা শুনে হাসছে, তারপর লিফটে উঠে পড়ে। শাহেরের ফ্ল্যাটে আসলে বেরিয়ে আসে লিফট থেকে। মিনিষা চুপচাপ শাহেরের পেছন পেছন যাচ্ছে। দরজায় তালা মারা না, কলিং বেল বাজতেই ভেতর থেকে দিয়া দরজা খুলে দেয়। তাদের কাক ভেজা অবস্থায় দেখে হেসে ফেলে, তারপর বলে, এসেছিস তোরা? আমরা কখন থেকে অপেক্ষা করছি তোদের। ইস, একদম ভিজে গিয়েছিস। মেনিষা, ভিতরে এসো। শাহের মিনিষা একসাথেই ভেতরে ঢুকে মিনিষা তো আকাশ থেকে পড়ে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই, কয়েকটা মুখ চেনা আর কয়েকটা অচেনা। ছোট ছোট বাচ্চা কাচ্চা কিলবিল করছে। হঠাৎই বাচ্চা দেখে মিনিষার বিরক্তিকর মন ভালো হয়ে যায়। সোফায় বসা আরিফ বলে, এটাই কি আমাদের ছোট মিনেশা? ছোট বলিস না আরিফ, সে এখন আর ছোট নেই। যা, আগে জামা পরিবর্তন করে আয়, ভিজে অবস্থা খারাপ। হুম, কথা পরে অনেক বলা যাবে, আগে তোরা দুইজন পরিবর্তন করে আয়। শাহের তার রুমে চলে যায়। মিনিষাও শাহেরের পিছু পিছু যায়। রুমের ভেতরে ঢুকে মিনিষা পুরো রুমটা চোখ বুলায়। ছোট রুম, তবে ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। বিছানার ওপর তাকিয়ে মিনিষা আরেক দফা অবাক হয়। মাঝারি আকারে তাদের দুইজনের একটি ছবি ঝুলানো। গ্রামে যাওয়ার পর যখন তারা ঢাকায় বেড়াতে এসেছিল, এটা তখনকার ছবি। শাহের দরজা লাগিয়ে মিনিষাকে তাড়া দিয়ে বলে, জ্বর বাঁধতে চান? দ্রুত বোরকা খুলে ফেলুন, জামাও হয়তো ভিজে গিয়েছে। শাহিন নিজের জন্য একটা টি শার্ট আর শর্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে মিনিষাকে আরেকবার তাড়া দিয়ে যায়। বোরকা খুলে ফেলে মিনিষা। ভেতরে জামার অবস্থাও ভালো না। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ শুনে দ্রুত ওড়না ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। শাহের ওয়াশরুম থেকে বের হয়ে বলে, জামাও ভিজে গিয়েছে জানতাম। কি পরবো আমি এখন? আমার জামা পরবেন?
আপনিই পড়ুন বেশি করে। আপনার শাড়ি আছে, আমার কাছে পরবেন? দিন। শাহের কাবার্ড খুলে 3টা শাড়ি নিয়ে আসে মিনিষার। এই শাড়ি 3টা ঢাকায় বাসায় ছিল, সেখান থেকে নিয়ে এসেছে শাহের। বিয়ের পর সর্বপ্রথম শাহের নিজের টাকা দিয়ে মিনিষাকে এই শাড়িগুলো কিনে দিয়েছিল। শাহেরের হাত থেকে কালো রঙের শাড়িটা হাতে নেয় মিনিষা। এই শাড়িটা অকারণেই তার ভীষণ প্রিয় ছিল। শাড়ির সাথে জড়িত কিছু অতীতের কথা ভাবতেই মিনিষার রসকসীন মুখশ্রীতে এক অন্যরকম চকচকে ভাব দেখা যায়। লাল আভায় ছেয়ে যায় তার গাল। শাহের ভাবে হয়তো মিনিষার একটু বেশি শীত করছে, তাই মিনিষার গাল লাল হয়ে গিয়েছে। তাই কণ্ঠস্বর খাদে ফেলে বলে, দ্রুত জামা চেঞ্জ করে নিন, ঠান্ডা লেগে যাবে। শাড়ির সাথে সব আছে তো? আছে, শুধু এই কালো রঙের শাড়ির ব্লাউজ নেই। জানি আমি। নীল রঙের শাড়িটা দিন, তারপর আপনি রুম থেকে বেরিয়ে যান। মিনিষার কথা মতো শাড়িসহ শাড়ির সাথে পরার যাবতীয় জিনিস মিনিষাকে দিয়ে বেরিয়ে যায় শাহের। মিনিষা ধীরে সুস্থে সময় নিয়ে শাড়িটা পরে। শাহেরের রুমে আবার বড় সাইজের আয়না ছিল। মিনিষা শাহেরের তোয়ালে দিয়ে চুলগুলো ঝেড়ে নেয়। তারপর আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয় মিনিষা। ঠিক 6 বছর আগের শাহেরের মেহুনিশা লাগছে। শুধু আগের মেহুনিশা একটু স্বাস্থ্যবান আর মোটা ছিল, এখনকার মিনিষা চিকন আর একটু বেশি লম্বা। নাকি শাড়ি পরার জন্য এত লম্বা লাগছে? চোখে একটু কাজল হলে বোধহয় মানাতো। নিজের ভাবনায় নিজেই বিরক্ত মিনিষা। দরজা খুলে দেয় মিনিষা। সাথে সাথেই দিয়া সহ 2টা মেয়ে রুমে ঢুকে পড়ে। হঠাৎ তাদের রুমে ঢোকায় ভড়কে যায় মিনিষা। কোনো রকম নিজেকে সামলে নেয়। অচেনা মেয়ে 2টা বিছানায় বসে পড়ে। দিয়া মিনিষাকে ধরে বিছানায় বসিয়ে দেয়। মিনিষার গালে হাত দিয়ে বলে, ইস, আগের থেকেও সুন্দর হয়ে গেছো, কারো নজর যেন না লাগুক। মিনিষা হালকা হাসে। দিয়া এখনও আগের মতোই রয়ে গিয়েছে। এই মেয়েটাকে মিনিষার অনেক আপন আপন মনে হয়। পুনরায় দিয়া বলে, মেনিশা, তারা দুজন আরিফ ও রাকিবের বউ আমাদের মুখ থেকে তোমার কথা শুনে ভীষণ আগ্রহী নিয়ে বসে আছে তোমাকে দেখার জন্য। মিনিষা স্বজনমূলক সালাম দেয় তাদের। তারাও মিনিষার সালামের উত্তর দেয়। আরিফের বউ মিনিষাকে দেখে বলে, তোমার বয়স কত? এই তো 25 পড়েছে কিছুদিন আগে। ও, সাহেব ভাইয়ের অনেক ছোট তুমি। তত না, শুধু 5 কি 6 বছরের ছোট মেনিশা শাহিরের থেকে। তোমার আমার মিলে গেল গো মিনুষা। আমিও আমার ওনার থেকে 6 বছরের ছোট। ও, মিনিষার ভালো লাগছে তাদের সাথে কথা বলতে। তারা দুজনেই ভীষণ মিশুক স্বভাবের। তাদের কথাই বোঝা যায়। আবার দিয়া তো আছেই সাথে। তোমাদের কাহিনী শুনেছিলাম, অনেক বছর ধরে ধরেছিলে বলে ভাইয়া থেকে। জি আপু। কোনো বাচ্চা কাচ্চা তো নেই তোমাদের? না। এবার তাহলে যখন এসেছো দ্রুত একটা বাচ্চা নিয়ে নিও। বর্তমানে যে যুগ, পুরুষ মানুষ গদিয়া বিশ্বাস নাই। জি। আমার উনি বেশি বোঝে, বিয়ের 5 মাস পর বাচ্চা নিয়ে নিয়েছিল। এখন আর কি উঠতে বাচ্চা, বইতে বাচ্চা, খাইতে বাচ্চা, শুইতে বাচ্চা, মানে আমার একটুও ব্যক্তিগত সময়ও কাটাতে পাই না বাচ্চার জন্য। রাকিবের বউয়ের দুঃখের কথা শুনে সবাই শব্দ করে হেসে দেয়। মিনিষাও হাসে। সবার এত হাসি দেখে রাকিবের বউ বলে, ভাই, আমার দুঃখের কথা শুনে তোমরা হাসছ, এটা কিন্তু ঠিক না। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সাহেরা। বাচ্চাদের দেখভালের কাজ দিয়ে গিয়েছে তাদের। রুম থেকে মেয়েদের হাসি শুনে আরিফ বলে, দোস্ত, ভিতরে জানি কি নিয়ে হাসাহাসি হচ্ছে। হয়তো আমাদের নিয়ে। তোদের হিটলার বউরা মিলে আমার অবুঝ বউকে পাকিয়ে ফেলছে। শালা তোর বউ অবুঝ? তুই তো বলিস মিনেশা অনেক চালাক। অন্য সব দিক দিয়ে মিনেশা চালাক, তবে স্বামী স্ত্রী বিষয়ক আমার মেহুনেশা অবুঝ। ওরে আমার অবুঝের বাল! ভাই, তুই তো এই রকম নেকা ছিলি না? বইয়ের খপ্পরে পড়ে আমাদের মহাপুরুষ শাহের আনসারি ও নেকা হয়ে গিয়েছে, তাহলে আমরা কোন ক্ষেতের মূলা? লাথি না খেতে চাইলে চুপচাপ বস। মামা, আজ ওয়েদারটা কিন্তু একদম সেই। আরিফ চোখ টিপ মেরে কথাটা শাহেরকে বলে। অসহায় ভঙ্গিতে শাহের আরিফের দিকে তাকায়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, এইসব ওয়েদার আমাকে কাবু করতে পারে না। তোদের মতো এত আনকন্ট্রোল সাহের নয়। বিয়ের পরও বউকে ছাড়া
আমি 6 বছর থেকেছি, ভুলিস না। হইছে মামা, ফুলও কম। তুমি কেমন সেটা কি আমাগো থেকে ভালোভাবে কেউ জানবো? আই অ্যাম প্রাউড অফ মাই সেলফ। শত মেয়ে জামাবিহীন আমার সম্মুখীন থাকলেও তাদের দিকে আমার নজর পড়বে না, বুঝলি? আচ্ছা, শত মেয়ে বাদ, যদি আরিফ আর কথা শেষ করতে পারল না। শাহের তার আগেই বসা থেকে উঠে আরিফের মুখ চেপে ধরে নিজের হাত দিয়ে করুণ চোখে আরিফের দিকে তাকিয়ে শাহের বলল, আর মুখ খুলিস না দোস্ত। মিনিষা ভেবেছিল চলে যাবে, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। রাতে সবাই মিলে ডিনার করে। মিনিষার বেশ লেগেছিল সবার সাথে। কিছুক্ষণ আগেই চলে গিয়েছে তারা, তাদের সবার বাসার সামনেই, তাই যেতে পেরেছে। কিন্তু মিনিষার বাসা তো এখান থেকে অনেক দূরে। আবার রাত। দিয়া যাওয়ার আগে মিনিষাকে বলে গিয়েছে আজ রাত না হয় এখানেই থাকতে। কিন্তু মিনিষা নাছোড়বান্দা হয়ে গিয়েছে। এখন সোফায় বসে বসে ভাবছে কিভাবে যাবে। শাহের পারছে না আর এইসব সহ্য করতে। সে কি পরপুরুষ? তার সাথে এক রাত থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। অনেক কষ্টে নিজের রাগ দমিয়ে রেখেছে শাহের। রাগ বাহিরে আনতে চাচ্ছে না সে, না হলে দেখা যাবে সেদিনের মতো আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তারপর মিনিষার সাথে খারাপ আচরণ করে সকালে আবার ভুলে যাবে। বৃষ্টি কি এখন একটু কমেছে? না, আমি বলছি আজ যাওয়ার প্রয়োজন নেই। আপনি আমার রুমে ঘুমিয়ে পড়িয়েন, আমি ওই রুমে নিচে বিছানা করে ঘুমাবো নে। কিন্তু আপনার তো জ্বর, নিচে না শোয়াই ভালো। এতই যখন আমার কথা ভাবেন, তাহলে আমার কথা ভেবেই না হয় আজ রাতটা আমার সাথে থেকে যান। আমি থাকলে আপনার অসুবিধা হবে। কোনো অসুবিধাই আমি দেখছি না, তবে সুবিধা দেখছি আমি। নিস্তব্ধতায় ছেয়ে আছে চারপাশ। সোফার এক কিনারে গম্ভীর মুখে বসে আছে শাহের, আরেক কিনারে গুটিসুটি হয়ে বসে শাড়ির আঁচলে আঙ্গুল প্যাঁচাচ্ছে মিনিষা। নীরবতা কাটিয়ে শাহের বলে, শাড়িতে ঘুমাতে সমস্যা হলে আমার একটা টি শার্ট আর শর্ট পরে নিতে পারেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি আগে সবসময় শাড়ি পরেই থাকতাম, আর আমি থাকবো না, চলে যাব। না, আজ যাওয়ার প্রয়োজন নেই, বাহিরের অবস্থা ভালো নয়। আমি আপনার সাথে থাকতে আসিনি। এখন আমি যেহেতু বলছি যাওয়ার প্রয়োজন নেই মানে নেই, আর কোনো বাড়াবাড়ির কথা আমি শুনতে ইচ্ছুক না। জোর খাটাচ্ছেন? চাইলে অনেকভাবেই খাটাতে পারি, অধিকার আছে। ঘোড়ার ডিমের অধিকার। কোনো কিছুর প্রয়োজন পড়লে বলবেন আমাকে। শাহিরের কথায় প্রতি উত্তরে মিনিষা কিছু বলল না। বসা থেকে উঠে শাহিরের রুমে চলে যায়। মিনিষার এভাবে চলে যাওয়ায় শাহির একটু অসন্তুষ্ট হয়। তবে কি করার, অত্যাধিক রাগী বউ কপালে জুটলে এইসব তো সহ্য করতেই হবে। শাহির দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে রুমে যায়। মিনিষা বিছানার কিনারে বসে আছে। শাহিরকে দেখে বলে, কি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন? ব্যালকনি তো নেই। আছে ওই রুমে। মিনিষা আবারও বসা থেকে উঠে অন্য রুমে চলে যায়। শাহের মিনিষার কাজে কিঞ্চিত বিরক্ত হয়। মনে মনে ইচ্ছে মতো বকে নেয় মিনিষাকে। সামনাসামনি তো আর বকতে পারবে না, তাই মনে মনেই নিজের রাগ মিটিয়ে নিল শাহের মহাশয়। নিশ্চিত ভঙ্গিতে বিছানায় বসে টেলিভিশন ছেড়ে খবর দেখতে থাকে। কিন্তু আজ হয়তো শাহেরের কিসমতটাই খারাপ, তাই তো টেলিভিশন ছাড়ার পরপরই অতর্কিত বিদ্যুৎ চলে যায়। অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। শাহের এবার রেগে বিদ্যুৎকে বকতে থাকে। বাহিরে বৃষ্টি হচ্ছে, তার সাথে তীব্র আওয়াজে বজ্রপাত তো আছেই। অন্ধকারে হাত দিয়ে মোম খুঁজে নেয় শাহের। কোনো রকম লাইটার দিয়ে মোম জ্বালিয়ে নেয়। যে রুমে আছে সে রুমে যায়। মোমের আলোতে রুমে মিনিষাকে দেখল না শাহের, তাই এগিয়ে গেল বেলকনিতে। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে চোখ বুজে আছে মিনিষা। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি মিনিষা চোখ মুখে উপছে এসে পড়ছে। মোমের হলুদ রশ্মিতে মিনিষার মুখের পানির ফোঁটাগুলো চমকাচ্ছে। এই মুহূর্তে শাহেরের মন চাইল একজন কবি হতে। মিনিষার বর্তমান রূপ তুলে ধরে কয়েকটা কবিতা বলতে ইচ্ছে করলো শাহেরের। মুচকি এসে নিজের ইচ্ছে নিজের মধ্যেই দমিয়ে রাখে। দুঃখিত, আপনার স্বামী বড়লোক নয়, তাই শুধু মোমেই কাজ চালান লাগবে। আমার তো অন্ধকারেই বেশ লাগে। চোখ বুজে কথাটা বলে মিনিষা। শাহের মোহনীয় দৃষ্টিতে মিনিষার দিকে তাকিয়ে বলে, আমারও বেশ লাগছে।
মিনিষা চোখ খোলে, এক হাত দিয়ে শাড়ির পানিগুলো ঝেড়ে ফেলে দেয়, শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, আপনার আবার কি বেশ লাগছে? এই যে আপনাকে দেখতে। শাহিনের ভরাট কণ্ঠস্বর শুনে একটু অন্যমনস্ক হয়ে যায় মিনিষা। চোখ তুলে তাকায় শাহিরের পানে। শাহির লক্ষ্য করল এখন মিনিষার মুখে কাঠিন্যতার ছাপ নেই, স্বাভাবিক দেখা যাচ্ছে মিনিষাকে। শাহির একটু রসিকতা করে বলে, ভাবছি একটা বিয়ে করব। করুন। মন থেকে বলছেন তো? না, দিল থেকে বলছি। দ্রুত আরেকটা বিয়ে করে আমাকে মুক্তি দিন। সেটা তো আর দিচ্ছি না। আরেকটা বিয়ে করলে ও আমার আপনাকে লাগবে। একজন রাতের জন্য, আরেকজন দিনের জন্য। বেশ তো ব্যাপারটা। এক্স্যাক্টলি। সময় আছে, ভালো হয়ে যান সাহের আনসারি। আপনার মুখ থেকে আমার নামটা একটু বেশি মধুর শোনায়। এখানেই কি ঘুমানোর পরিকল্পনা করছেন? না, এখানে কেন ঘুমাবো? ওই যে বাইরে রাস্তা দেখছেন, সেখানে বিছানা পেতে ঘুমাবো। তবে আমি আপনার সাহায্য করব নে। যতই হোক স্বামী হিসেবে এতটুকু করা তো আমার দায়িত্ব। স্বামী? দায়িত্ব? পেরেছেন এই জীবনে স্বামীর দায়িত্ব পালন করতে? পারিনি। এমনি তো শাহেরের বিয়ের কথা শুনে ভড়কে গিয়েছিল, তার উপর আবার শাহেরের তেড়া তেড়া কথা শুনে মিনিষা পারেনি নিজের রাগ দমিয়ে রাখতে। মিনিষা শাহেরকে দরজা থেকে সরিয়ে রুমের ভেতরে চলে যায়। শাহেরও মিনিষার পিছু পিছু যায়। মিনিষা ওই রুমের বিছানায় গিয়ে বসে পড়ে। কোনো রকম আজ রাতটা পার করতে পারলেই হলো। শাহের রুমে না গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে। এমনি আজ মাথার মধ্যে শুধু উল্টাপাল্টা চিন্তাভাবনা ঘুরছে, তার উপর আবার উস্কানিমূলক আবহাওয়া। শাহের বিড়বিড় করে নিজেই নিজেকে বলে, সাহির ভাই, নিজের মন ও নিজেকে নিয়ন্ত্রণ করে রাখো। ওনার সাথে যদি ভুলেও কিছু করিস তাহলে ফল কিন্তু ভালো হবে না। যে ধানি লঙ্কা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে তোকে। রাত সম্ভবত 1টা। হঠাৎই বাতির আলো মুখে পড়তে ঘুম ভেঙে যায় মিনিষার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। চোখ না খুলে পাশ ফিরে শুয়ে পড়ে। কোলবালিশ ভেবে কিছুর উপর পা দিতেই সেই জিনিসটি নড়ে চড়ে ওঠে। ঘুম উড়ে যায়। তৎক্ষণাৎ চোখ খুলে ফেলে মিনিষা। হঠাৎ এমন কাণ্ডে ভয় পেয়ে একটু দূরে ছিটকে সরে বসে পড়ে। শাহের শুয়ে আছে তার পাশে। ঘুমন্ত আঁখি জোড়া না খুলে শাহের মিনিষার উদ্দেশ্যে বলে, কি হলো? হঠাৎ এভাবে ভূত দেখার মতো উঠে পড়লেন যে? রাত অনেক হয়েছে, ঘুমান দয়া করে। কি এইসব? আমার সাথে শুয়েছেন কেন? শাহের চোখ খুলে রাগী চোখে তাকায় মিনিষার দিকে। গম্ভীর কণ্ঠে বলে, তো কি হয়েছে? আমার বাসা, আমার বিছানায় আমার বউ, তাহলে আমি কেন অন্য জায়গায় ঘুমাবো? অনেক ভালো সেজেছি, আর পারছি না আমি। দুঃখিত। বউকে এক রুমে রেখে আরেক রুমে শোয়ার মতো মহাপুরুষ আমি নই। এখন পিচ্চি মেয়েদের মতো ন্যাকামো না করে ঘুমান। আমি যেটা না বলি সেটা নাই বুঝলেন। এখন আপনার বাপও পারবে না আমাকে আপনার সাথে শোয়াতে। ঠিক আছে, এই রুম থেকে বের হয়ে দেখান। আগে যদি জানতাম আপনি এই রকম পোল্টি মারবেন, তাহলে আমি আপনার সাথে থাকতামই না। তবে ঠিকই আছে, আপনার থেকে এইসবই আশা করা যায়। বউকে নিজের কাছে পেতে হলে একটু আর একটু কঠোর হতে হয়। মিনিষা বিছানা থেকে নামতেই শাহেরও নেমে মিনিষার হাত শক্ত করে চেপে ধরে। মিনিষা শাহেরের এহেন আচরণে কোনো প্রতিক্রিয়া করল না। শাহের মিনিষাকে শান্ত দেখে অবাক হয়ে যায়। শাহেরের হাত আলগা হতে মিনিষা বুদ্ধি করে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে শাহেরকে। শাহের জানতো এরকমই করবে মিনিষা। দ্রুত বিছানা থেকে নেমে মিনিষার কোমর জড়িয়ে ধরে। মিনিষাকে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। মিনিষা ছোটার জন্য সাপের মতো মুচড়ামুচড়ি করতে থাকে। শাহের বাঁকা হেসে মিনিষার কাঁধে নিজের থুতনি রাখে। মিনিষার কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে বলে, এই শরীর নিয়ে আমার সাথে পারবেন না মেহনেশা। কতই বা কেজি হবেন আপনি? হয়তো 50 বা 55, কিন্তু আমি 79 কেজি। আপনার থেকে অনেক বেশি। তাই শুধু শুধু আমার মাথা গরম করিয়েন না, না হয় আপনার জন্যই ভয়ঙ্কর হয়ে যাবেন। আপনি আমার কেজি কিভাবে জানলেন? আপনার শরীরের গঠন দেখে আন্দাজ করেছি। আপনার দৃষ্টি ভালো না। আপনার দিকে যদি একটু অশ্লীল দৃষ্টিতে না তাকাই তাহলে কার দিকে তাকাবো? ধুর, আমার সুন্দর ঘুমটা তো নষ্ট করলেন। এবার আপনাকে আমি কি করব? বেশ করেছি। জানেন পাশে বউ রেখে ঘুমানো কত কঠিন?
তবু আমি অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে ঘুমিয়েছিলাম, কিন্তু আপনি ছাড়ুন আমাকে।